বাংলা শিক্ষকের সকলকে স্বাগত। আজ একটা উপন্যাস, কালিন্দীচরণ পাণিগ্রাহীর লেখা একটি উপন্যাস মাটির মানুষ, এইটা সম্পর্কে আলোচনা করব। উপন্যাসটি বেশ সুন্দর একটা উপন্যাস এবং খুব একটা বড় নয় আয়তনে, ছোট্ট একটা উপন্যাস। অনেকে বলছে যে উপন্যাসটা সম্পর্কে একটু আলোচনা করতে। ভিডিও বড় হতে পারে, কিন্তু তবুও শেষ পর্যন্ত শোনো, কারণ উপন্যাস সামগ্রিকভাবে যে আলোচনা, সে সামগ্রিক আলোচনাটাই এখানে করব ভাবছি। তো যাই হোক, উপন্যাসটার যে মূল বিষয়বস্তু, সে বিষয়বস্তুটা একটুখানি আলোচনা করে নিই আগে। উপন্যাসটাতে বেশ কিছু জিনিসকে গল্পকার বা ঔপন্যাসিক তিনি ধরেছেন। বেশ কিছু জিনিসের মধ্যে একটা হলো, একটা বর্তমান সমাজের একটা সবথেকে বড় সমস্যা যেটা, সেটা হলো মাইক্রো ফ্যামিলি, ছোট 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 পরিবারের ভাঙন ধরে কিভাবে পরিবার ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পর কার তাতে সুবিধা হয়, এই সমস্ত গল্প এখানে আছে এই গল্পের মধ্যে। আর আছে শুধু পরিবার নয়, গোটা জাতি যদি সমগ্র হয়ে যায়, একজোট হয়ে যায়, তাহলে সেটা যে কতখানি শক্তির কাজ করে সে কথাও কিন্তু এই উপন্যাসে আছে। উপন্যাসটার শুরুটাতে এরকমভাবে আছে যে গল্পকার যেটা বলছেন, যে কথাটা শুরু করছেন, সেটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ওয়েতে গল্পকার কাহিনী বিস্তার করেছেন। আমি প্রথমটুকুটা পড়বো এই কারণ এইটুকু না পড়লে পরে উপন্যাসে যে গল্পকার কি বলতে চাইছেন সেটা ধারণা করা একটু মুশকিল হয়ে যাবে। যাই হোক, আমাদের এই অতি জানাশোনা অতি পুরনো সূর্যের মতো কোটি কোটি সূর্য মহাবিশ্বে নিত্য উদিত হয়, নিত্য অস্ত যায়। অর্থাৎ আমাদের যে ইউনিভার্সের ব্যাপকতা, সেইটাকে গল্পকার ধরলেন, ঔপন্যাসিক ধরলেন, যে কোটি কোটি সূর্য মহাবিশ্বে নিত্য উদিত হয়, নিত্য অস্ত যায়। একটি সূর্যের চারপাশে বহু গ্রহ উপগ্রহ চকাচকা ভৌরি খেলার মতো ঘুরে ঘুরে চলে। সেই খেলায় দিন রাত ঋতু মাস বৎসর সৃষ্টি হয়। তাদের মধ্যে একটি অতি ছোট গ্রহ আমাদের এই বহুকালের মা বসুন্ধরা। আর ভারতবর্ষ আরও ছোট, বসুন্ধরারই একটা দেশ, তার ভিতরে উড়িষ্যা, তার মধ্যে আবার কটক জেলার বিরূপা নদীর কুলের প্রধানপাড়া, অতি ছোট অতি নগণ্য মনুষ্যজাতির বস্তি শ্যামপধানের ছোট কুঁড়ে ঘরটি সেই গ্রামে। তার স্থান বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় কতটুকু, অণু না পরমাণু পরিমাণ, কে তার হিসাব করবে। এটা হলো গল্পকার প্রথম যে কথাটা বললেন, সেটা হলো এই বিষয়টা। এবার যে বক্তব্যটা আছে, যে এত মানে দেখো, হিসেবে যদি দেখতে যাওয়া যায়, তাহলে তো আমাদের কাছে যে একটা, আমরা মাইক্রোস্কোপে চোখ লাগিয়ে দেখি যে অণুপরমাণু পরিমাণের এককোষী জীবগুলো ছটপট ছটপট করে, এক বিন্দু জল নিলে তার মধ্যে কত জীবাণু ছটপট করে ঘুরে বেড়ায়, ব্যাকটেরিয়া ঘুরে বেড়ায়। আমরাও কিন্তু বৃহত্তর অর্থে যদি গোটা ইউনিভার্সকে দেখা যায়, বিশ্বব্রহ্মাণ্ডকে দেখা যায়, আমরাও কিন্তু সেই রকমই, আসলে তার বেশি আর কিছুই নয়। সেই কথাটা গল্পকার ঔপন্যাসিক কালিন্দীচরণ পাণিগ্রাহী এখানে বললেন। এটা উড়িয়া ভাষায় লেখা একটা উপন্যাস, 12টা অধ্যায়ে বিভক্ত একটা উপন্যাস, খুব একটা বড় নয়, ছোট্ট একটা উপন্যাস, একবার বসে পড়া যায় অনায়াসে। এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র বা প্রধান যে চরিত্র, দুই পুরুষের কাহিনী আছে। একটা হলো শ্যামপধান, তার দুই পুত্র বিরজু প্রধান এবং ছোট ছেলের কাহিনী। বিরজু নয়, বরজু আর ছকরি। বরজুকে তার মা শাশু মানে শাশুড়ি, খিয়া মানে খেকো, মানে শাশুড়ি খেকো বলে ডাকে, শাশু খিয়া। আর ছোটটার নাম হলো ছকরি। সে অত্যন্ত চঞ্চল, খাবার খেতে দিতে দেরি হয়, কোনো কাজকাম করে বেড়ায় না, মেলা দেখে বেড়ায়, জুয়া খেলে বেড়ায়, ইত্যাদি করে বেড়ায়। তো ছোটটা খুব চঞ্চল, তার নাম হলো চগলা, অর্থাৎ চঞ্চল। তার মা তাকে চগলা বলে ডাকে। এগুলো ছোট শর্ট কোশ্চেনের জন্য প্রয়োজনীয়। যাই হোক, দুই ভাইয়েরই বিয়ে হয়েছে। ছোট বউয়ের নাম হলো নেত্রমণি, আর বড়টার তিনটে মেয়ে একটা ছেলে। এরকম একটা পরিবার, একটা একসাথে থাকা একটা জয়েন্ট ফ্যামিলি, তাদের পরিবার। শ্যামপধানের পরিচয়, শ্যামপধান খুব একটা যে সম্ভ্রান্ত পরিবার তা কিন্তু নয়। গ্রামের মধ্যে শ্যামপধানের পরিচিতি, গ্রামের মধ্যে শ্যামপধানের প্রতিষ্ঠা, যে কারণে তিনি
কখনো অসত্য বা অধর্মের পথে চলেন না, তিনি সবসময় সত্যের পথে চলেন এবং সেই শিক্ষায় ছেলে পেলেকেও দিয়ে এসেছেন এবং সেই শিক্ষায় গ্রামের মানুষকেও দিয়ে এসেছেন, যে জন্য গ্রামের মানুষ এক বাক্যে সাম্প্রধানকে চেনে এবং সাম্প্রধানের বাড়ির ঠিকানাটাও জানে। যাই হোক, সাম্প্রধান যে কাজটা করে সে কাজের মধ্যে হলো ভাগবত পাঠ করেন, শ্রীমদ্ ভাগবত পুরাণ ভাগবত পাঠ করেন এবং 4 অধ্যায় পর্যন্ত ভাগবতের তিনি লিপি করেছেন। অর্থাৎ আগেকার দিনে হতো কি যে একটা বই, সেই পুঁথি হাতে লেখার একটা রেওয়াজ ছিল, কারণ প্রেস ট্রেস ছিল না, তো এরকমভাবে বংশ পরম্পরায় চলে আসতো। তো 4 অধ্যায় পর্যন্ত তিনি লিখেছেন। তার ছেলে বরজু তিনিও সেই পথেই হাঁটছেন, তো কাজে তিনি 10 অধ্যায় পর্যন্ত লিখেছেন, এরকম একটা কাহিনী। এবং বরজু প্রথম কি কাজ করতো? মুহুরির কাজ করতো। আদালতে যে মুহুরির কাজ, সে মুহুরির কাজ করতো। সেই কাজে তার বাবার খুব আপত্তি ছিল। পরবর্তীতে বরজু চাষাবাদের কাজে নামে এবং ছকরি যে কাজটা করতে শুরু করেছিল সেটা হলো মেলায় ঘুরে বেড়ানো, ওই সমস্ত ছেড়ে দিয়ে একটা দোকান করেছিল, একটা মুদিখানার দোকান তৈরি করেছিল। তো যাই হোক, এইরকমভাবেই একটা পরিবার চলছে। শাশু খিয়া অর্থাৎ বরজুর বউ হলো বড় বউ, তো বড় বউকে শাশুড়ি অতটা ভালোবাসে না, বা যে কারণেই হোক একটু মুখরা টাইপের বড় বউ, সেই জন্য অতটা পছন্দও করে না। অন্যদিকে ছোট বউ একটু বড় ঘরের মেয়ে, সেই কারণেও হতে পারে, আবার ছোট বউয়ের বয়স কম সে কারণেও হতে পারে, আর ছোট বউ চুপচাপ থাকে সেই কারণেও হতে পারে। বিভিন্ন কারণে ছোট বউকে কিন্তু তার শাশুড়ি খুব স্নেহ করে, ভালোবাসে এবং কোনো খাবার দাবার হলে পরে আগে ছোট বউকে দেবে, এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, এইরকমভাবে কাহিনীটা এগোচ্ছিল, সুন্দরভাবে কাহিনীর প্লট তৈরি হচ্ছিল, কাহিনী এগোচ্ছিল। কিন্তু সাম্প্রধান একদিন দেখলো যে তার স্ত্রী অর্থাৎ বরজুর মা, সে কিন্তু অকালে বলা ভুল, বয়সকালেই মারা গিয়েছে এবং মারা যাওয়ার পরেই সাম্প্রধানও মারা গেল। তো কাহিনী এবার যেখানে হস্তান্তর হচ্ছে, আমাদের নায়ক যে গল্পের তিনি হলেন বরজু তার মুহুরিগিরির কাজ ছেড়ে দিয়ে সে এবার পুরোপুরি চাষাবাদের মধ্যে ঢুকে পড়ছে। যেহেতু সে আইন আদালত সম্পর্কে একটু জানে এবং মানুষের শক্তি কোনখানে সেটা সম্পর্কে ওয়াকিবহাল, সেই জন্য গ্রামের মানুষকে ন্যায় দেওয়া করায়। কারণ গ্রামের মানুষ যদি আদালতের চক্কর কাটতে যায় তাহলে শুধুমাত্র তার ডেটের পর ডেট পাবে, আজকের দিনেও যেটা প্রাসঙ্গিক, আবার কাজের কাজ হয়তো কিছু হবে না, মধ্যে থেকে মুহুরি উকিল যারা আছে তারা টাকা লুটে নেবে। সেই জন্য সাম্প্রধানের ছেলে বরজু সে নিজেই কিন্তু গ্রামের মানুষদের মধ্যে আপোষে মীমাংসা করে দিয়ে সমস্ত কিন্তু কেস কাছারি এই সমস্তগুলো থেকে মুক্তি প্রদান করে। কিন্তু গ্রামের মানুষের ক্ষেত্রে এই কাজটা ভালো হলে পরেও, সাধারণ মানুষের ক্ষেত্রে ভালো হলে পরেও, যাদের এই একে অপরের সাথে লড়াই বাঁধিয়ে দেওয়াটাই যাদের পেশা এবং সেখান থেকে ফায়দা লুটে নেওয়াটাই যাদের প্রধান লক্ষ্য, তারা কোথায় যাবে? সেই কারণে তাদের হরি মিশ্র বলে যে ক্যারেক্টারটা আমরা পাবো, মিশ্রবাবু, তো সেই মিশ্রবাবু কিন্তু আমরা দেখতে পাবো যে বরজুকে পছন্দ করে না, কারণ সে বরজুই তো তার পথের কাঁটা, যে তার গ্রামের মানুষদের মধ্যে এতকাল রাজা হিসেবে কাজ করছিল। ধরমকে যখন তখন কিল গুঁতো লাত চর ইত্যাদি মারছিল, বা সাধারণ অন্তঃজ শ্রেণীর মানুষদের উপর যেভাবে ভয় দেখিয়ে সে শাসন কায়েম করে রেখেছিল, সেগুলো তো বরজুর এই নীতির কারণে আর টিকছে না, যে জন্য সমস্ত রাগটা গিয়ে পড়ছে কিন্তু বরজুর উপর। হরি মিশ্র তালেই আছে কিভাবে এই বরজুকে শায়েস্তা করা যায়। দেখো, গল্পটার মধ্যে বেশ কিছু লেয়ার আছে। আমি প্রথমেই বললাম যে বরজু ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। সে একটা ইংরেজিতে প্রবাদ আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে যদি চ্যারিটি করতে হয়, দান দক্ষিণা করতে হয়, আগে ঘর থেকে শুরু করতে হয়, এরকম একটা প্রবাদ আছে। হরি মিশ্রর টার্গেটটা হলো এই ঘরটাকে ভেঙে দেওয়া মানে বরজু এবং ছকরির মধ্যে যে একটা মেলবন্ধন, ছকরির থেকে বরজু 10 বছরের বড়, তো সেই কারণে বরজুকে ছকরি খুব সম্মান করে এবং ভয়ও করে, সম্মানটাই দেয় বেশি। তো সেজন্য মুখের ওপর কোনো কথাও বলতে পারে না, কিছু বলতে চাইলে পরে ভয়ে বলে, বা এইরকম একটা সম্মানের একটা জায়গা আছে। এবং গোটা গ্রামের মানুষ বরজুকে ন্যায়
পরায়ণতার প্রতিমূর্তি হিসেবে কিন্তু পছন্দ করে, প্রতিষ্ঠা আছে তার। তো এই জায়গা থেকে গল্পটার মোড় যেটা, সেটা হলো বর্জু ধরমকে মেরেছে দেখে, অর্থাৎ ধর্মের ওপর অত্যাচার, অন্যায় অত্যাচার করেছে হরিমিষ্ট, সেইটা দেখে সে কি করছে, তাদের যে প্রতিষ্ঠিত ধর্ম ঠাকুর বা তাদের যে প্রতিষ্ঠিত কুলদেবী, গ্রামের দেবীর মন্দির বা সেই দেবালয়ের স্থান, সেখানে সকলে শপথ গ্রহণ করছে একে অপরের জন্য আমরা একসাথে থাকবো। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো গল্পের মধ্যে। এবং তারা শপথ গ্রহণ করছে, একজনকে যদি কেউ, হরিমিষ্ট বা হরিমিষ্টের লোকজন যদি একজনকে কেউ আঘাত করে কিংবা যদি অত্যাচার করে, তাহলে সকলে আমরা ভাগাভাগি করে, প্রতিবাদের ভাষাটা হবে এইরকম, আমরা ভাগাভাগি করে নেব। এইরকমভাবে একজোট হওয়ার প্রতিজ্ঞা করছে। যখন এইরকম করছে, ঠিক সেই সময় হরিমিষ্টকে আমরা দেখতে পাবো সে কিন্তু বর্জুর বাড়ির ভিতরে ভাঙন ধরার চেষ্টা করছে। লক্ষ্যটা হলো এইরকম যে তুমি গ্রাম সামলাও, আমি তোমার ঘর ভেঙে দেবো, এইরকম একটা ব্যাপার। তো ঘর ভেঙে দেওয়ার সময় যদি সচেতন না হওয়া যায়, বা ঘরের মানুষটা যদি বাইরের আততায়ীর দ্বারা বা বাইরের এই 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 ছদ্মবেশী শত্রুর দ্বারা যদি প্রভাবিত হয়ে যদি তার সাথে আঁতাত করে, তাহলে ঘর ভাঙতে কতক্ষণ। ছকরির মেজাজ, ছকরি ভোলা ভালা টাইপের মানুষ, এবং ছকরি তার নিজের বিবেচনা বা বুদ্ধি খুব একটা চোখা নয়, ধারালো নয়। সেজন্য সেই স্ত্রীর কথাই বলছে যে তারা যদি আলাদা হয়ে যায় তাহলে তাদের অনেক কিছু হবে। বোঝে না সে তার দাদা কি করে সেই উপার্জন করছে, কি করে জমি জুততে হয়, কিভাবে আখ উৎপাদন করতে হয়, কিভাবে খেসারি না কি যেন একটা শস্য আছে সেইটা উৎপন্ন করতে হয় ইত্যাদি, ফসল উৎপাদন কিভাবে করতে হয় সে কিন্তু জানে না। কিন্তু তার স্ত্রী তাকে বলছে যে সমস্ত কিছুর ওপর অর্ধেক অর্ধেক ভাগ, আর এই নেশায় মত্ত হয়ে সে কিন্তু ভাগাভাগির একটা কেস করছে। একটা দোকান খুলে দিয়েছে এবং দোকানে বসে বসে হরিমিষ্টর মতো লোকেরা আর 5 জন মানুষরা এসে আড্ডা দেয়, এবং ছকরির ব্রেন ওয়াশ চলছে যে তোমার তো সব থেকে ভালো ব্যাপার হলো এইটাই যে তুমি অর্ধেক নিয়ে থাকবে, সে অর্ধেক নিয়ে থাকবে, তা না করে দেখো তোমার দাদা পুরোটাই কিন্তু দখল করে বসে আছে। আসলে তার দাদার যে টেন্ডেন্সি, তাদের বাবা মারা যাওয়ার সময়, শ্যামপ্রধান মারা যাওয়ার সময় তার বড় ছেলেকে অর্থাৎ বর্জু প্রধানকে বলে গিয়েছিল যে দেখো বাড়ির মধ্যে যাতে পাঁচিল না পড়ে, আর দেখো জমির মধ্যে যাতে আল না পড়ে। আল মানে হলো জমি বিভেদকারী রেখা, আর পাঁচিল মানে হলো ঘর বিভেদকারী যে রেখা, এই দুটো যাতে না পড়ে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে সিস্টেম, প্রাচীন প্রথা, সেটা হলো যে একত্রিতভাবে পরিবার বন্ধন, সেই পরিবার বন্ধনের কথা বলা হচ্ছে এই উপন্যাসটাতে। এইটাকে বর্জু প্রধান কিন্তু শপথ হিসাবে নিয়েছিল, পিতাকে দেওয়া শেষ শপথ হিসাবে। সে সেই শপথ রক্ষার জন্য শেষ পর্যন্ত যেতে পারে, এরকম আমরা উপন্যাসের মধ্যে দেখতে পাবো। যে জন্য ছোট ভাই কি করে না করে সেই দিকে কোনো প্রকার তার ধ্যান নেই। ছোট ভাইকে সে প্রোটেক্ট করে, ছোট ভাইয়ের মুখের কাছে এক প্রকার খাবার তুলে দেওয়ার কাজটাও যেন করছে আমাদের বর্জু। এবং সে কিন্তু সমস্ত সম্পত্তি দেখভাল করে এক জায়গায় রেখে সমস্ত সম্পত্তির একটা ব্যবস্থা করে। তো এটা গ্রামের মানুষ সকলে বুঝতে পারে, কারণ নির্মোহ দৃষ্টিতে দেখলে পরে যে কেউ বুঝতে পারবে, কিন্তু মোহসম্পন্ন দৃষ্টিতে এবং অপরের দ্বারা ব্রেন ওয়াশ হওয়ার কারণে ছকরি কিন্তু সেই জিনিসটা দেখতে পারে না, যে জন্য তার মাথাতে ভূত চড়ে আছে যে তাকে আলাদা হতে হবে, ইউনিট ছোট ছোট ইউনিটে পরিবারকে ভেঙে দিতে হবে। সে তার ভ্রাতুষ্পুত্র এবং ভ্রাতুষ্কন্যাদের, তাদের সাথেও এখন আর কথা বলে না। প্রথম বউয়ের ভয়ে কথা বলতো না, পরে এখন তার মধ্যেও বিদ্বেষের বীজ এমন একটা বীজ যা পার্থেনিয়ামের মতো অনায়াসেই তৈরি হয়ে যায়। দেখো, মানে ভালো কিছু করবার জন্য বা ভালো কিছু চিন্তা করবার জন্য, কাজ করবার জন্য আমাদেরকে সাধ্য সাধনা করতে হয়। খারাপ করবার জন্য কিছু করার দরকার নেই, অটোমেটিক খারাপ আমাদের মধ্যে আছে, সেটা আরও বড় হয়ে যায় খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আগাছা কেটে ফেলতে হয়, কিন্তু গাছকে, একটা উপকারী গাছকে মানুষ করতে হয়। তো সেই রকমভাবেই ছকরির ব্রেন ওয়াশ সহজেই হচ্ছে, এবং ছকরি খুব তাড়াতাড়ি অপরের দ্বারা প্রভাবিত হয়ে সে কিন্তু এইদিকে ছুটছে যে, এবং তার পুত্র কন্যা কাউকেই কিন্তু আর সেরকমভাবে কথাও বলে না, মনের ভিতর সবসময় খিচখিচ হয়ে থাকে। তার মনে এখন তনছট শুরু হয়ে গিয়েছে যে আমাকে কি করে আলাদা হতে হবে। এইভাবে গল্পটা কিন্তু এগোচ্ছে।
বর্জু আমাদের গল্পের এই উপন্যাসের এমন একটা চরিত্র, যে চরিত্রটা কিন্তু সব সময় মিলনের কথা বলে, সব সময় একত্রিত থাকার কথা বলে, পরিবারের মধ্যেও এবং গ্রামের মধ্যেও। গ্রামের মধ্যে সে যেমন গ্রামের মানুষকে একত্রিত করার জন্য আদর্শের কথা বলে, রামায়ণ, মহাভারত, ভাগবত ইত্যাদির কথা বলে, পরিবারের মধ্যেও কিন্তু এরকম কথা বলে। বর্জুর স্ত্রী মুখরা হিসেবে পরিচিত। বর্জু তার স্ত্রীকে নিয়ে শান্তিতে নেই, কারণ বর্জু যে টাইপের মানুষ তার স্ত্রী সেই টাইপের মানুষ নয়। কারণ বর্জুর মধ্যে বিষয় বোধ আছে, কিন্তু বিষয়ের প্রতি যে আসক্তি সেটা নেই। বিষয়ের প্রতি মানে হলো তার যে সম্পত্তি, তার বাবা কতটুকুই বা সম্পত্তি রেখে গিয়েছে, ওই তো পুরনো কালের একটা বাড়ি আর কিছু জমি টমি রেখে গিয়েছে, তাছাড়া তো কিছু নেই। তবুও এই সামান্য বিষয়ের প্রতিও তার ভাইয়ের যেরকম আসক্তি ছিল, সেই আসক্তি কিন্তু তার নেই। কিন্তু মেয়ে মানুষ হিসেবে, একজন সাধারণ গৃহিণী হিসেবে, একজন বিষয় এর প্রতি আসক্তি সম্পন্ন নারী হিসেবে কিন্তু বর্জুর স্ত্রী সম্পূর্ণই বর্জুর থেকে আলাদা। সে তার জায়ের সাথে, যা মানে হলো দেওরের স্ত্রী, জায়ের সাথে সামান্য কাজকর্ম নিয়েও কিন্তু ঝগড়াঝাঁটি করে। স্ত্রী শাশুড়ি বেঁচে থাকা অবস্থাতেও এরকম ঝগড়াঝাঁটি চলতো, তারপরে তো ঝগড়া বেড়েছে, কারণ গৃহিণী হিসাবে বড় বউই প্রতিষ্ঠিত, আর বড় বউ তার হুকুম চালাতে শুরু করেছে। যাই হোক, কিন্তু যে কাহিনীটা আমরা দেখব, যে মানুষটা বাইরের মানুষজনকে একত্রিত করবার জন্য উঠে পড়ে লেগেছে, সেই মানুষটা বাড়ির মানুষকে কি করে একত্রিত করবার জন্য করেন, এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করে। খুব সুন্দর একটা কৌশল আবিষ্কার করেছে। পুরুষ মানুষকে অনেক কিছুই সহ্য করতে হয়, বিবাহিত পুরুষ মানুষকে পরিবারকে একজোট করে রাখার জন্য অনেক সাধ্য সাধন করতে হয়, সেই রকমটা আমরা দেখতে পাবো এখানে। সে তার স্ত্রীকে প্রথম বলতে শুরু করলো যে তোমার এই ঝগড়া করার কারণে, এই রকম খোঁটামারা কথার কারণে আমাকে বাড়ি আসা ছেড়ে দিতে হবে। এবং বর্জু সত্যি বাড়ি কিন্তু আসা কমিয়ে দিয়েছিল। তবুও খেত, খাওয়ার সময় আসতো, কাউকে কিছু না বলে ঘুমিয়ে পড়তো চুপচাপ, এরকম একটা আমরা দেখতে পাই। কিন্তু যখন অত্যাচারটা চরম হলো, অত্যাচার বলতে এই নয় যে তার স্বামীর উপর অত্যাচার করছে স্ত্রী, তা না কিন্তু নয়, পরিবারে জায়ের সাথে যে কথায় ঝগড়া, কথায় ঝামেলা, এটাও তো এক প্রকার অত্যাচার। এইটা কি করে কমানো যায় সেই ব্যবস্থা বের করছে। সে 5 দিনের মতো নিরুদ্দেশ হয়ে গেল, কাউকে কিছু বলা নেই, কিছু নেই। সে গ্রাম পুরো বাড়ি থেকে ঝামেলার জন্য নিরুদ্দেশ হয়ে গেল। কিন্তু নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর সে তার বর্জুর স্ত্রী জল পড়া, তুকতাকিদ এইরকম ব্যবস্থা করার পরে কিন্তু সে ফিরে এলো। ফিরে আসার পর বর্জু পুরোপুরি পরিবারের সাথে, অর্থাৎ স্ত্রীর সাথে একদম নন স্টপ কথা বলা একদম পুরো বন্ধ, তাকে জব্দ করার জন্য। কথা বলা শুরু করছে সেই মুহূর্তে, কখন না যখন প্রতিজ্ঞা করাচ্ছে। কিভাবে প্রতিজ্ঞা করাচ্ছে? যে যাতে ছোট জায়ের সাথে, ছোট জা যতই বকুক না কেন, যতই গালিগালাজ করুক না কেন, সে যাতে কোনো প্রকার টুঁ করে কথা না বলে। এই সৃষ্টি ছাড়া প্রতিজ্ঞার প্রতি দেখো, প্রথমে তো স্বামী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল, বাড়ি ছেড়ে দিচ্ছিল, এই ভয়ে সে ভয়ে প্রতিজ্ঞা করেই নিল। প্রতিজ্ঞা করার পর হারার মা বলে পরিচিত, তো সে প্রতিজ্ঞা করে নিল, এবং প্রতিজ্ঞা করার পর যে জিনিসটা দেখতে পাবো, সে প্রতিজ্ঞা রাখছে না। কীরকমভাবে রাখছে না? বর্জু বাড়ি থেকে যখন চলে যায়, কাজে কামে যায়, মাঠে ঘাটে যায়, কাজ করতে যায়, সেই সময় একটা দুটো করে ফোড়ন দেওয়াটা, গরম তেলের ওপর যেমন দুটো ফোড়ন ফেলে দিলে ছ্যাং করে ওঠে না, সেই রকমভাবে একটা করে কথা বলে, ওদিকে ননদ হই রই শুরু করে দেয়। তো এইরকমভাবে কিন্তু লেগেই থাকে। একদিন কি হয়েছে, নির্ধারিত সময়ের কিছু আগে বর্জু হাল নিয়ে, লাঙলটা নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করেছে এবং দেখছে যে দুই জায়ের মধ্যে কীরকম ঝগড়া চলছে। সেটা দেখার পর কিছু বলা নেই, কিছু নেই, বর্জু কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু পরক্ষণেই ভাবলো, যদি বাড়ি থেকে বেরিয়েই যায় তাহলে কি করে সমাধান হবে? সমস্যাকে মেটাতে গেলে পরে সমস্যা থেকে পালিয়ে গিয়ে তো হবে না, সমস্যার গোড়ায় থাকতে হবে। বর্জু পুরোপুরি তার স্ত্রীর সাথে কথা বলা একদমই বন্ধ করে দিল, একদম ছেলে মেয়েদের সাথেও কথা বলা বন্ধ করে দিল, সব বন্ধ করে দিল, চুপচাপ। যখন এইরকম ঘটনা ঘটছে, তখন আস্তে আস্তে তার স্ত্রী বুঝতে পারছে ব্যাপারটা কি। সেই সময়
তাকে তার মধ্যে যে একটা একটা মানে মরা মরা টাইপের, মানে মন মরা টাইপের যে একটা ব্যাপার চলে এলো, সেইটা দেখে কিন্তু তার স্ত্রী থাকতে পারছে না, হাত ধরে প্রতিজ্ঞা করছে, তার স্বামীর হাত ধরে কিন্তু প্রতিজ্ঞা করছে সেই টাইমটাতে। আর এইটা নিয়ে তার ভাই এবং ভাইয়ের বউ তারও দুজনে কিন্তু খুব হাসি মশকরা করছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু কথায় কথায় বলে না, আমাদের গ্রামে এখনও দেখবে, গ্রামগঞ্জে দেখবে, গা ছুঁয়ে প্রতিজ্ঞার কিন্তু একটা মানে কিছু হয় না হয়তো, কিন্তু একটা বিশ্বাস আছে, গা ছুঁয়ে কথা দিয়ে দিয়েছি মানে সেই কথা ভাঙা যাবে না। তো এইরকম একটা দেখতে পাচ্ছি, তো গা ছুঁয়ে কথা দিয়েছিল যে ছোট বউ যা বলবে বলুক, ছোট বউয়ের মুখের ওপর কোনো কথা হবে না। ছোট বউকে অর্থাৎ ছোট যাকে না খাইয়ে বর্জুর বউ খাবার খাবে না। প্রথম খাবার খাওয়াবে দেওরকে, তারপর যাকে, তারপর ছেলে মেয়েকে, শেষে স্বামীকে, এবং সব শেষে খাবে সে নিজে। এই যে এইরকম একটা কড়া অনুশাসনের মধ্যে বেঁধে দিল, মনে হতে পারে যে এটা তার স্ত্রীর প্রতি অত্যাচার করছে, ফেমিনিস্টরা প্রচার করবে যে এটা তো খুব অন্যায় করছে একজন অসহায় নারীর প্রতি। আসলে ফেমিনিস্টদের কথা আমি জানি না, ফেমিনিস্টদের কথা বলতেও চাই না, ওরা পরিবার কতটা জোড়া লাগায় সে বিষয়ে সন্দেহ আছে, সেটা আমার আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো যে পরিবারকে জোড়া লাগাতে গেলে পরে, পরিবারের মধ্যে মেলবন্ধন ঘটাতে গেলে পরে, পরিবারকে একত্রিত করতে গেলে, দুটো ফাটলকে জোড়া লাগাতে গেলে পরে খুব সাধ্য সাধন করতে হয়। অনেকখানি পরিশ্রম করার পর, অনেকখানি মানসিক নির্যাতন সহ্য করার পর, অনেকখানি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর, ত্যাগ স্বীকার করার পর কিন্তু ভেঙে যাওয়া পরিবারটাকে পুনরায় একত্রিত করা যায়। এই জিনিসটা বর্জুর মনে কি কোনো কষ্ট ছিল না? তার স্ত্রীর প্রতি যে এইরকম একটা বিরুদ্ধ অত্যাচার চলছে, বর্জুর মনে কষ্ট হয়নি কি? প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। কিন্তু কষ্ট হলে পরেও অপরকে শাসন করার থেকে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে নিজেরটাকে শাসন করতে হবে, নইলে পরে অপর কেন আমার শাসন, অপরে কেন মানবে শাসন। সে নিজের স্ত্রীর প্রতি ভরসা আছে, তার স্ত্রীর প্রতি বিশ্বাস আছে, তার স্ত্রীকে সে চরম ভালোবাসে, তার ভালোবাসার ধরন আলাদা, সে চুপচাপ থাকে, তার চুপচাপ স্ত্রীর আদর যত্ন নেয়, এরকমভাবেই ভালোবাসে, কিন্তু ভালো তো বাসে। যে জন্য ভাইয়ের বউকে অনুশাসন করবার আগে, ভাইকে শাসন করবার আগে নিজের স্ত্রীর প্রতি সেই ভালোবাসা, সেই স্নেহের জায়গা থেকে শাসন করছে। এবং তার স্ত্রীও কিন্তু তার স্বামীর যে কামনা, স্বামীর যে বাসনা, স্বামীর যে একান্ত যে কি কি চাইছে তার স্বামী, সেটা বুঝতে পেরে সে কিন্তু আর রাগ করতে পারেনি। যে বর্জু কোনোদিন হাসেনি বিবাহের পর পর্যন্ত, কোনোদিন হাসি দেখেনি যার মুখে একবারের জন্য, সেই বর্জু যখন তার স্ত্রী যখন তাকে কথা দিল যে হ্যাঁ আমি তোমার কথা মতো চলবো, আমি তোমার তুমি যেটা চাইছো পরিবারের ভালোর জন্য সেই রকমভাবে চলবো, সেই কথা শোনার পর এক অসাধারণ হাসি দিল যখন, তখন সেই হাসি দেখে সমস্ত যাতনা, সমস্ত জ্বালা, সমস্ত কিছু পাওয়া না পাওয়া ভুলে গিয়ে বর্জুর স্ত্রী কিন্তু সেই দিকে চোখে চোখ মেলা হাসতে শুরু করেছে এবং বুঝে গিয়েছে এই যে সাত পাকে বাঁধা তো আসলে দুটো দেহের বন্ধন নয়, দুটো আত্মার বন্ধন। এই বন্ধনটা যখন বিবাহ হয়েছিল তখন কতটা হয়েছিল জানা নাই, কিন্তু এই প্রথম তাদের যেন একটা বন্ধন ঘটলো, বিবাহ যেন দ্বিতীয় বিবাহ হলো তাদের, আর একটা পবিত্র বন্ধন ঘটলো। তো তাদের মধ্যে এই যে মিলন ঘটলো, এর পরের ঘটনাটা খুব সুন্দর। এরপরে কি হচ্ছে, তার দেখো, যে মানুষটা এতকাল ঝগড়া করে এসেছে, সেই মানুষটা যদি খেয়ে নে বোন, তুই না খেলে আমার খাওয়া হবে না, তোকে আমি খাওয়াবো, খাইয়েই আমি খাবো, তুই অভিমান করে থাকতে পারিস না, এইরকম যখন আদরের কথা বলে না, তখন মন থেকে একটা শব্দ বেরিয়ে আসে যে ঢং। এই শব্দটা মন থেকে বেরিয়ে আসবে কেন না? বিশ্বাস হবে না। যে মানুষটা আমাকে দিনরাত একটু খাবার জন্য, একটু কাজের জন্য, একটু সামান্য কিছু জিনিস নিয়েও খোঁটা দিয়ে এসেছে, ঝগড়া করে এসেছে, সেই মানুষটা এখন যদি ভালোবেসেও ভিতর থেকে সত্যি সত্যি দিতে চাইছে বর্জুর স্ত্রী, কিন্তু সে তো আধিক্যতাভাবেই ভাবছে যে আবার কি নতুন আধিক্যতা শুরু হলো, তাই না? তো
বলেছিল বর্জু যে প্রথম দিন তোমার মানিয়ে নিতে কষ্ট হবে। তোমাকে কেন মানবে, তোমাকে কেন বিশ্বাস করবে? তোমাকে বিশ্বাস অর্জন করতে হবে, তোমাকে আগে এগিয়ে যেতে হবে। সে তোমার থেকে সম্মানেও ছোট, যেহেতু ছোট, আর তুমি যেহেতু বড় সম্মানে, অতএব তোমাকে এগিয়ে যেতে হবে আগে। যদি এগিয়ে যেতে না পারো তাহলে পরে তুমি তোমার কথা রাখবে কি করে আমার মনে শান্তি দিতে পারবে? এখন যে যে সোনার মা, সম্ভবত সোনা আর মতির মা, যে সোনার মা মানে বর্জুর স্ত্রী পাড়ার লোকের সাথে পর্যন্ত ডিসকাস করে বেরিয়েছে, এটা খুব খারাপ জিনিস। পরিবারের কথা যদি বাইরে বলা যায় তাহলে পরে ঝামেলাটা সব থেকে বেশি লাগে। তো যে সোনার মা এতকাল ঘাটে গিয়ে স্নান করতে গিয়ে সকলের সাথে আলোচনা করেছে, দুর্নাম করেছে ছোট বউয়ের, আজ যখন নতুনভাবে শপথ গ্রহণের পর যাচ্ছে তখন আর তার কোনো প্রকার অভিযোগ নেই। তখন সে ঘুরিয়েই বলছে, ও তো ছোট বয়সে, ও তো বয়সেও ছোট, ও আমার থেকেও ছোট, অতএব ওর কিছু দোষ নেই, ছোট মেয়ে যা করছে করুক। এই যে এই রকম একটা সামঞ্জস্যপূর্ণ কথা, তার ফলে যারা এতদিন চুগলিবাজি করে এসেছে তারাও হতভম্ব। তারা বিভিন্ন রকমভাবে তাদের 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 দুই জায়ের মধ্যে ভাঙন ধরানোর আবার চেষ্টা করছে, কিন্তু এখন আর ভাঙবে না। কারণ এখন সত্যিকারের যে ভালোবাসা কী জিনিস সেইটার স্বাদ পেয়ে গিয়েছে আমাদের বর্জুর স্ত্রী। বর্জু কেমন ভালোবাসে, কাকে ভালোবাসে, যে জন্য আজকে ছোট বউ যখন মান অভিমান করে বা চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে, কিংবা ছকরি যখন চেঁচিয়ে কথা বলে, যে ছকরি একদিন বৌদিকে মেরেছে পর্যন্ত, একদিন নয়, দু তিনবার পর্যন্ত গায়ে হাত তুলেছে, মেরেছে পর্যন্ত, সেই ছকরিও আজকে একা একাই লাফিয়ে লাফিয়ে ক্ষান্ত হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু সহ্য করছে। তার ফলে কি হচ্ছে, তার ফলে ছকরিও একদিন কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে। হরি মিশ্রের কাছে সে অভিযোগ করছে, কি বলবো, এতদিন একটু একটু গ্রাম্য ভাষায় কথাবার্তা বলছে যে সে তো অনেক কথা বলতো, কিন্তু এখন তো সেও আর কথা বলে না, যেটা বলি সেটাই কাজ করে দেয়। তো তার সাথে কি করে ঝগড়া হবে, কি করে আমি ভাগের কথা বলবো? যখন এইরকম ঘটনাগুলো ঘটছে, ঘটনা ঘটতে 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 যে জায়গাটায় এলো, যে হরি মিশ্র দেখতে পাচ্ছে যে গোটা গ্রাম একত্রিত হয়ে যাচ্ছে, আর এদিকে দুই ভাইয়ের মধ্যে ভাঙনটা কিন্তু কোনো রকমেই ধরছে না। এর মধ্যেই যখন ডাল, এক প্রকারের ডাল, খেসারি সম্ভবত, খেসারির ডাল না মুগ ডাল সম্ভবত, সে মুগ ডাল তোলার জন্য ব্যবস্থার কথা বলা হচ্ছে, সেখানে আমাদের ছকরি বলছে যে আমার একটা উঠানে আলাদা করে ব্যবস্থা করতে হবে, এখানে তুলতে হবে অর্ধেক, আর ওর উঠানে। গড়িয়ে বর্জু বলছে, তাদের যে কাজ করে, নামটা কি আমি ভুলে যাচ্ছি, সেকেন্ড, চাকরটার নাম হলো সোনিয়া। 6 মাসের চাকর, 6 মাস বর্জু প্রধানের বাড়িতে কাজ করে, আর 6 মাস এর বাড়ি তার বাড়ি উপরি মজুরি খাটে। তো সেই সোনিয়া মজদুরের বাড়িতে যখন সোনিয়া মজদুরকে বললো এইরকম কথা, তখন বর্জু যে কাজটা বলল যে একটাই করতে, ব্যবস্থা করতে, সেটা হবে ছকরির উঠানে, ছকরির দালানে বা ওই সাইডটাতে। কারণ বর্জুর যেটা কথা সেটা হলো যে বাবা বলে গিয়েছে বাড়িতে যাতে পাঁচিল না পড়ে, এবং বাবা বলে গিয়েছে জমিতে যাতে আল না পড়ে, অর্থাৎ আলাদা হওয়ার যে সিস্টেম সেটা কোনো মতেই করা যাবে না। ওদিকে হারার মা, অর্থাৎ বর্জুর স্ত্রী সোনা, তারার একটা ছেলে, তো মেয়ে, তো হারার মা কি করছে, হারার মাও কিন্তু তাকে সাপোর্ট করছে, অর্থাৎ বর্জুকে সাপোর্ট করছে। এখন সে তার সুযোগ্য গৃহিণী, সে মুখ বুঝে সমস্ত কিছু করে যায়, এবং সমস্ত কিছু, এই যে ছোট মেয়ে ছোট ছেলে তাদের যে সংসার করবার অনভিজ্ঞতা দেখে তারা মনে মনে হাসছে, এবং তারা নিজেদের মধ্যে এক প্রকার হাসির মতো করে স্নেহের দৃষ্টিতে দেখতে চাইছে ব্যাপারটাকে। কিন্তু তারা স্নেহের দৃষ্টিতে দেখলে পরেও তাদের শত্রু কেন দেখতে চাইবে? ভিতরে ভিতরে কাজ চালিয়ে যাচ্ছে আমাদের হরিবিষ্ট। আমি কি তাতে না করেছি, আলাদাকে আলাদা হব, সম্পত্তি পুরোপুরি থাকবে, তাহলে তো তোর
কথা, আমার কথা, দুজনেরই কথা থাকবে, এটা বর্জু বলছে। বর্জুকে যখন ছকরি বলছে যে আমি বুঝি, বলছি আমি একসঙ্গে থাকতে পারবো না, মানে আলাদা হওয়ার প্রসঙ্গ উঠছে, তখন বলছে যে আলাদা হব না, সমস্ত সম্পত্তি তোর অধীনেই থাকুক না কেন, অসুবিধা নাই তো কিছু, এই ব্যাপারটা বলতে চাইছে। সে আলাদা হবে না। বর্জু বলল, বুঝতে পারলি না, সম্পত্তি ভাগ হবে না, আমরা আলাদা হব, তোর সব হলো, আলাদা হব। যেহেতু বলে দিয়েছে সম্পত্তিতে কোনো প্রকার পাঁচিল না পড়ে, আল না পড়ে, মানে ভাগাভাগি না হয়, তো সেইটাকে সিদ্ধান্ত করে, সেইটাকে চোখের সামনে রেখে, সেইটা যাতে অন্যথা না হয়, সেই জায়গা থেকে বর্জু এবার বলছে যে আমরা আলাদা হব, কিন্তু প্রসেসটা হবে নতুন। কীরকম? বুঝতে পারলি না, সম্পত্তি ভাগ হবে না, আমরা আলাদা হব, তোর সব হলো, ঘর দুয়ার, ক্ষেত খামার, গরু গায়ে যা আছে, আমি কাল ছেলেদের নিয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছি, বুঝলি না? বর্জু হাসলো না কি কাঁদলো না, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কারণ বর্জু প্রথম দিকে বিশ্বাস করতে পারেনি, কিন্তু অবিশ্বাস করারও জায়গা নেই, কারণ তার দাদা এমন একটা মানুষ যে সূর্য যদি পূর্ব দিকে উঠতে ভুলে যায়, তার দাদা কিন্তু কথার অন্যথা করবে না। কাজে সে তেমনভাবে করলো না, কিন্তু তারপর যেটা হলো, ছকরি কিছু বলল না, শুধু একবার বলল না। মানে এই যে এই প্রস্তাবটা দিচ্ছে বর্জু যে আমি কিচ্ছু নেব না, সমস্ত কিছু তোর থাকলো, তুই ভোগ কর, আমি আমার ছেলে মেয়ে বউকে নিয়ে বেরিয়ে যাব, দরকার নেই। এই নাটা তার মুখের উপর থেকে নয়, একেবারে ভিতর থেকে। এই নাতে নেত্রমণির জবরদস্তি মেশেনি, কি হরি মিশ্রর চাতরি মেশেনি, পরিষ্কার সোজা নাটি। অর্থাৎ ভাই তার ভাইকে কতটা ভালোবাসে, কতটা স্নেহ করে, এবং ভাই তার ভাইকে কতটা বিশ্বাস করে, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে এই নাটা, যে জানে সে তার দাদা কীরকম কাজ করে যেতে পারে। যথারীতি পরের দিন সকালবেলায় ঘুম ভাঙতে না ভাঙতে সমস্ত কিছু গোটানো গোছানো হয়ে গিয়েছে, কারণ বর্জুর নির্দেশ ছিল কোনো কিছু যাতে ঘর থেকে বের করা না হয়, তার ছোট ভাইয়ের বউকে যেন সমস্ত কিছু সম্পত্তি দেখানো হয়, দেখানোর পর সে বেরিয়ে আসবে, এরকমভাবে একটা বেরিয়ে আসছে। হারার মা বর্জুর মুখের দিকে চাইলো, বলছে যে কারণ সব বার করে ফেলো, কাপড় চোপড় যা বেঁধেছ ছোট বউকে দেখিয়ে তবে বাঁধো, এটা তার নির্দেশ ছিল। হারার মা বর্জুর মুখের দিকে চাইলো, বর্জু হাসলো, হারার মা হাসলো। এই অপার্থিব হাসিটাই একটা হলো, এতে কোনো তাচ্ছিল্য নেই, এতে কোনো ঘেন্না নেই, এতে কোনো বিদ্বেষ নেই, এতে যেটা আছে সেটা হলো শুধুমাত্র স্নেহ, শুধুমাত্র ক্ষমা। দুজনাকে বুঝলো, কথা নেই, ভাষা নেই, শুধুমাত্র তাকানো। হারার মা কিছু কাউকে বলেনি। বর্জু ঘর ছেড়ে চলে যাবার কথা একদণ্ডের মধ্যে কোথা থেকে গ্রাম্য রাষ্ট্র হয়ে গেল, কারণ বর্জু তার স্ত্রীকে মানা করেছিল। কিন্তু এরকম কথা তো বাতাসের কান আছে, বলে না, বাতাসে বাতাসে ছড়ায়। এইটা রোধ করবার জন্য, যাতে এই কাজটা না হয়, বর্জু যাতে গ্রাম ছেড়ে না যায়, সেই জন্য বারবারিতে যদু, নিধিয়া, ধর্মা, মাগুনিয়া এক পালে সে জমা হয়েছে। নিধিয়া গামছার খুঁটে চোখ মুছে মুছে বলছে, বর্জু ভাই যা বুঝে থাকবে তাই, তা বদলাবে কে? সে তো রুকুনা, অর্থাৎ রুক্মিণীর রথ, উল্টে আসে না। রুক্মিণীর রথ যেমন অর্জুনকে নিয়ে চলে গিয়েছিল আর ফেরেনি কখনো দ্বারকার দিকে, সেই রকম বলছে রুক্মিণীর রথের মতো, বর্জু যেটা বলে দেবে সেটাই হবে, এক কথা 100 কথার সমান। তো সেই কারণে সকলে গ্রামের লোক এসে তো তাকে রোধ করতে পারবে না। এই জিনিসটা ঘটছে, কিন্তু গোটা গ্রামের মধ্যে একটা তোলপাড় চলছে, গোটা গ্রামের মধ্যে বর্জুর এই সততা দেখছে, বর্জুর এই নতুন একটা প্রসেস, যে সম্পত্তি ভাগ না করেও কি করে ভাইকে দিয়ে দেওয়া যায়, সেইটার একটা নতুন উদাহরণ যেন সে প্রতিষ্ঠা করছে। যে জন্য গল্পের শেষের দিকে আমরা দেখতে পাবো, ছকরি বাজারে গিয়েছে এবং বাজারে গিয়ে কারো একজনের মুখ থেকে শুনতে পাচ্ছে যে বর্জু সত্যি সত্যি গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সেখানে সে বারবার করে জানতে চাইছে দাদা কি সত্যিই চলে যাচ্ছে, আর কে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু। কিন্তু তবুও
সে বিশ্বাস করতে পারছে না যে তার দাদা সত্যি এই কাজটা করতে পারলো কিনা। এবং এই প্রসঙ্গে তাই মনে আসছে যে এই রকম কাজ কেউ একজন অতীতে করেছিল। কে করেছিল? একজন করেছিল, যার রাজা হওয়ার কথা ছিল। সে তার সমস্ত রাজ্যপাট ভাইকে দান করে দিয়ে স্ত্রী এবং ভাইয়ের হাত ধরে বেরিয়ে গিয়েছিল 14 বছরের জন্য বনবাসে, শ্রীরামচন্দ্র। আর এইটা মনে করার পর সে কিন্তু মনে মনে ক্ষতবিক্ষত হচ্ছে যে তার দাদা তাদের সুখ সমৃদ্ধির জন্য, তাদের শান্তির জন্য, তাদের ঘর যাতে ভেঙে না যায়, তাদের সম্পত্তির যাতে ভাগ বাটোয়ারা না হয়ে যায়, তাদের মনের মধ্যে যাতে বিচ্ছেদ না চলে আসে। সে ভেন্ন গল্পে আমরা দেখেছিলাম, ভেন্ন গল্পটাতে সম্পত্তি নিয়েই তো যত রাজ্যের কাজিয়া ঝামেলা, তাই না? তো সেই সম্পত্তি যাতে ভাগ না হয়ে যায় তার জন্য সম্পত্তি সব দান করে দিল ভাইকে, যা তুই ভোগ কর। ভাই যখন গোটা ঘর বাড়ি দেখছে, তার স্ত্রী তাকে বলে দিয়েছে, দেখো না 2-3 দিন পর কোন দিক থেকে আবার ঘুরে আসবে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, সে ফিরে আসে না। সে ঘরের তালা খুলে দেখতে যায় তার কি আছে না আছে, সমস্ত কিছু হাতড়ে দেখে কোথায় নিষ্প্রাণ বস্তুগুলো যেন পড়ে আছে, কিন্তু মানুষ নেই, মানে প্রাণ নেই, যেন এইরকম একটা ক্রাইসিসের মধ্যে ছটফট করছে সকলেই। সেই জন্য পরের দিন সকালবেলায় সকলের ঘুম ভাঙার আগেই গৌরাঙ্গর না কি যেন নাম ছিল ভদ্রলোকের, তার বাড়িতে গিয়ে সেখানে গিয়ে গৌরাঙ্গ সেনের দরজায় সকলেই সকালবেলায় উঠে গিয়ে বসেছে হরিপুরের গৌরাঙ্গ সেনের দরজায়। কাকাকে দেখতে পেয়ে দাম অর্থাৎ হলো বরজুর ছোট ছেলে, কোলের ছেলে, দাম ঘরের ভিতরে দৌড়ে গিয়ে ডাকতে লাগলো, মা গো, কাকা এসেছে। বরজু এসে দেখে ছকরি চুপ করে বাইরের দাওয়ায় বসে আছে। বরজু বলছে, কি রে, এখানে কেন বসে আছিস? আয় ভিতরে আয়, কোনো রাগ নেই। সব থেকে বড় কথা হলো যে জিতেন্দ্রীয় হতে গেলে পরে, মানুষকে ক্ষমা করতে গেলে পরে তাকে যে অনেকখানি শিক্ষিত হতে হবে, ইংরেজি জানতে হবে কিছু, তা কিন্তু নয়। বরজু কিন্তু সেই অর্থে পড়াশোনা জানেই না, মুহুরির কাজ করে গিয়েছে, কিন্তু ন্যায়কে বুকের মধ্যে ধারণ করে রেখে যে সে কি একটা প্রতিষ্ঠা করছে, সেটা মারাত্মক জিনিস। সেইটা সে প্রতিষ্ঠা করছে এখানে। ছকরি কে সে ক্ষমা করে দিয়েছে। কি রে, এখানে কেন বসেছিস? আয় ভিতরে আয়। সে যে ভাইয়ের জন্য যে আমার ভাগের সম্পত্তিটুকু তাকে আমি দিয়ে এসেছি, তার মধ্যে কোনো প্রকার বিদ্বেষ নেই। কি সুন্দর স্নেহ, কোনো প্রতিশোধ পরায়ণতা নেই, কিচ্ছু নেই। যদি ভাইয়ের মধ্যে যদি কেউ বাইরে থেকে বিষ ভরে, হরিমিশ্রের মতো লোকেরা, তাহলে ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ ঘটে যাবে। আর যদি ভাইকে যদি ক্ষমা করে দেয়, অপরাধ করেছে ভাই, অবশ্যই অপরাধ করেছে, চরম অন্যায় করেছে, কিন্তু চরম অন্যায় করার পরেও ভাই যখন বুঝতে পেরেছে, তখন সে ফিরে এসেছে, আবার তাকে নিতে এসেছে বা তার সঙ্গে যাওয়ার জন্য এসেছে, তখন সে কিন্তু সব ক্ষমা দৃষ্টিতে দেখছে। কিরে, এখানে কেন বসেছিস? আয় ভিতরে আয় বলে বরজু ছকরিকে ডেকে নিল। ভিতরে গিয়ে বরজু জিজ্ঞাসা করলো, কিরে, তুই কোথা থেকে এসে গেলি? ছকরি ধীরে ধীরে বলল, আমি যাব। বরজু জিজ্ঞাসা করলো, তুই কোথায় যাবি রে? যে তুমি যেখানে যাবে। টপ টপ করে ছকরির চোখ থেকে জল বেয়ে পড়ল। ছি মেয়েলি ছোড়াটা। উপন্যাসের কাহিনীতে যে জিনিসটা আছে, মজার জিনিস, সেটা হলো একটা পরিবার কি করে ভাঙতে ভাঙতে এক জায়গায় এসে মিলছে। বস্তুধর্মিতার মধ্যে যে প্রকৃত শান্তি নেই, প্রকৃত সুখ নেই, একত্রীকরণের মধ্যে যে শক্তি আছে, পরিবার একত্রিত হলে পরে যে শান্তি আছে, যে সমৃদ্ধি আছে, সেটা হয়তো ছোট পরিবারের মধ্যে নেই। ছোট পরিবারের মধ্যে আমার হবে ঠিক আছে, কিন্তু যে শান্তিটা, যে পুতুলটাকে বের করে নিয়ে বরজু দেখছিল, বরজুর ভাই ছকরি যখন দেখছিল যে 4 জোড়া হাত পুতুলটার দিকে, পুতুলটা আমার চাই বলে একযোগে এগিয়ে আসছে, সেটা দাবি ছিল 4 জোড়া হাতের। আজ সেটার দাবি আর কারণ নেই, পড়ে আছে পরিত্যক্ত। সে পুতুলটাকে আজকে নিয়ে কি করবে ছকরি? এই বস্তুর প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসা সব কিছু দিতে পারে না। যে জন্য ছকরি তার স্ত্রীকে
সেই বিষয় ভোগের দায়িত্ব দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে এসেছে প্রকৃত শান্তির আশ্রয়ে। মানুষ যেখানে, শান্তিও সেখানে। যেখানে আমার মনের খোরাক আছে, যেখানে আমার মনের মানুষটা আছে, সে মানুষটার কাছে কিন্তু শান্তি পাবে। হরিমিশ্র সব চালাকি নষ্ট হয়ে গিয়েছে এখানে এসে। যে ছকরির মাধ্যমে ছকরিকে বর্জুর থেকে আলাদা করতে গিয়ে হরিমিশ্রকেও নাজেহাল হতে হয়েছে, হরিমিশ্র কিন্তু শেষ পর্যন্ত সাকসেস হয়নি। হরিমিশ্র কিন্তু দুই ভাইয়ের মধ্যে না ভাঙন ধরাতে পেরেছে, না গোটা গ্রামের মধ্যে ভাঙন ধরাতে পেরেছে। আজকে ছকরি যখন দাদার টানে এসে পড়েছে সেইখানে বর্জুর পায়ের কাছে, একদিন ঠিক ছকরির টানে ছকরির স্ত্রী নেত্রমণিও ছুটে আসবে সেই স্থানে। আর যখন ছুটে আসবে তখন যেরকমভাবে বর্জু এবং হারারমার মধ্যে মিলন ঘটেছে, সেই রকম এক অপার্থিব সৌন্দর্য, শান্তি, সুখ, সমৃদ্ধির মিলন ঘটবে নেত্রমণি এবং ছকরের মধ্যে। এই হলো মাটির মানুষের গল্প। মাটির মানুষ, মাটির কাছাকাছি মানুষ। মাটির মানুষ হলো প্রকৃতির যেন খুব সংলগ্ন, বসুন্ধরাকে মা বলা মানুষের কথা। শুধু এখানে একটা পরিবারের কথা নয়, একটা সমাজ কিভাবে একত্রিত হলে পরে তাদের মধ্যে যে একত্রীকরণের মধ্যে যে শান্তি, যে সমৃদ্ধি আছে, তারও গল্প। এই গল্প হলো মাটির মানুষ। খুব সুন্দর একটা গল্প। আশা করি আমি গোটা বিষয়বস্তুটা একটুখানি ভালোভাবে চেষ্টা করলাম বলার, তোমাদের উপকারে লাগবে। আর দেখছি যদি প্রশ্ন কিছু আলোচনা করার মতো হয় তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, শোনো, লাইক করো, কমেন্ট করো, এগুলো তো বলতে হয়, কেউ করো না। যাক, ধন্যবাদ, টাটা।